অনেকটা মনে করতে পারেন যে প্রিসাইডিং বা রিটার্নিং অফিসারের দায়িত্ব সিইসির পড়ে যায়, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বটা। যদিও এটা নির্বাচনী কর্তা ডেজিগনেশন করা হয়েছে আইনের মধ্যে, কিন্তু এই দায়িত্বটা বেসিক্যালি প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারের মতোই কাজটা আমাকে করতে হবে, সিইসিকে করতে হয়। আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসী, জাতি, পুরা জাতি এবং বিশ্ববাসী জানে যে আমাদের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এই রাষ্ট্রপতি নির্বাচনটা হবে। এর আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রিজাইন করেছিলেন 24শে জুলাই। ওই দিনই ক্যাবিনেট ডিভিশন থেকে একটা গ্যাজেট করে আমাদের যে তখনকার স্পিকার, মানে এখন তো দায়িত্বে আছেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে, উনি যে দায়িত্ব নেবেন সেই বিষয়টি ক্যাবিনেট ডিভিশন থেকে ওই 24শে জুলাই জানিয়ে দেওয়া হয়েছে। এখন তো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পালা। নির্বাচনটা, রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছিল আপনার প্রথম হয়েছিল 1991 সালে, আপনারা সবাই জানেন এটা। এরপরে কিন্তু আমাদের গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত আর তো কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। ওই একটা হয়েছে, একটু ইনস্টিটিউশনাল মেমোরি একটু এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে ডিপলি ইনভলভ থাকেন, ওনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরির কিছুটা শর্টেজ আছে। তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আমাদের এনারা করেছেন, এবং যাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এখানে রাষ্ট্রপতি নির্বাচনটা করতে গেলে 1991 সালের একটা আইন আছে, আপনারা জানেন 1991 একটা আইন আছে, এবং 1991 সালের একটা বিধি আছে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা আছে, একটা রাষ্ট্রপতি নির্বাচন আইন আছে 91 সালের। আইন এবং বিধিমালার আলোকে আমরা দেখেছি যে এখানে কয়েকটা স্তরে এই কার্যক্রমটাকে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে, যদি পার্লামেন্ট সেশনে থাকে এক ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে, এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে। উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন, পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। নর্মালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গ্যাজেট করে দিয়েছি, এটা 11 তারিখে করেছে, অগাস্ট মাসের 11 তারিখে গ্যাজেট করে দিয়েছি। এখানে একটা বলা আছে যে নির্বাচনের আগে এই গ্যাজেটটা করে অন্তত ন্যূনতম 7 দিন সময় দিতে হয়। আমরা সাফিসিয়েন্ট টাইম দিয়েছি, মোর দেন 7 ডেজ আমরা দিয়ে দিয়েছি, মিনিমাম দিতে হয় আর কি। এইটা সেশন বৈঠক ডাকার একটা বিষয়। তারপর আমাদের ভোটার তালিকা একটা করা লাগে। এই যারা ভোট দেবেন, আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 48 এক ধারা, ওখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা ভোটার, ওনারাই ভোট দিবেন। আমরা ভোটার তালিকাটাও পাবলিশ করে দিয়েছি এবং গ্যাজেটটা পাবলিশ করেছি, শিডিউলটা ঘোষণা করে দিয়েছি। কোন দিন নমিনেশন ফাইল হবে, কোন দিন স্ক্রুটিনি হবে, কোন দিন উইথড্রয়ালের ডেট, আর কোন দিন নির্বাচন হবে, আমরা গ্যাজেট করেছি। এই গ্যাজেটটা আমরা করে দিয়েছি 6 অগাস্ট, এটা করে দিয়েছি এটা। এবং ভোটার তালিকা এবং আমাদের যে শিডিউল, ওখানে আপনারা জানেন 13 তারিখে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। 13 তারিখ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমরা 3টে মনোনয়নপত্র পেয়েছি, 11 দলীয় ঐক্যের পক্ষে 2টো, আর বর্তমান যে সরকারি দল বিএনপির পক্ষ থেকে 1টা। বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর 11 দলীয় ঐক্যের পক্ষে
আপনার ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আপনারা জানেন, এটা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসী জানে এখন বলতে গেলে, এই যে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে এটা আপনারা মাধ্যমে এটা সবাই জানে। এটা দুজন ক্যান্ডিডেট পেয়েছে, এটা মনোনয়নপত্র দাখিলের দিনের খবর বললাম। এটা স্ক্রুটিনি হলো 16 তারিখে। এখানে আমাদেরকে হেল্প করেছেন জাতীয় সংসদ সচিবালয়, ওই যে সিগনেচার একটু ভেরিফাই করা লাগে, তো যারা প্রস্তাবক এবং সমর্থক এদের সিগনেচারটা ভেরিফাই করা লাগে, যাচাই বাছাই করা লাগে। এটা পার্লামেন্ট থেকে ওনারা যে রেজিস্টারে ওনারা শপথ নেওয়ার দিন যে রেজিস্টারে ওনারা স্বাক্ষর করেছেন, এমপি হিসাবে স্বাক্ষর করেছেন, সেই রেজিস্টারটা সহ নিয়ে আসেন ওনারা। আমরা মিলিয়ে দেখেছি যে প্রস্তাবক এবং সমর্থকের সিগনেচার ঠিক আছে কিনা, এটা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 3টে মনোনয়ন, ভ্যালিড মনোনয়ন পেয়েছি। 11 দলীয় ঐক্যের দুটোও ভ্যালিড, এবং সরকারি দল যে বর্তমান বিএনপি ওনাদের মনোনয়নটাও ভ্যালিড। 3টে মনোনয়নটাও ভ্যালিড পেয়েছি। এখন উইথড্রয়ালের দিন গতকালকে ছিল বোধ 28 তারিখ উইথড্রয়ালের দিন কেউ উইথড্র করে নাই। এখন একটা কথা আছে এখানে, যারা দুটো নমিনেশন পেপার সাবমিট করেছে, একটা যদি ভ্যালিড হয়ে যায় আর একটা রিডান্ডেন্ট হয়ে যায়, ওটা না দিলেও চলে। তো কারণ আমি যদি দুটো নমিনেশন ফাইল করি, একটা যদি ভ্যালিড হয়ে যায়, আমার তার দ্বিতীয়টার দরকার নেই। একই ব্যক্তি যদি পক্ষে যদি 2টা নমিনেশন পেপার ইয়ে হয়, তাহলে আমরা একটা বাদ দিয়ে দুটো ভ্যালিড নমিনেশন থাকলো, এবং যেটার উপরে ভোট হবে পার্লামেন্টে। এখানে একটা জিনিস বোঝা দরকার যে সংসদে কিন্তু একটা বিভক্তি নাম্বার দেওয়া হয়। আমরা ভোটার তালিকা যেটা করেছি ওটা দেখবেন আপনারা বিভক্তি নম্বর দেওয়া আছে। নর্মালি কনস্টিটিউয়েন্সিতে হয়তো 1, 2, পঞ্চগড় 1 থেকে শুরু, সম্ভবত বান্দরবনে গিয়ে বোধহয় শেষ 300 কনস্টিটিউয়েন্সি শেষ হয়। কিন্তু এখানে ওই বিভক্তি সংখ্যাটা আর একটু গোলমাল হয়ে যায়, যে 281 চট্টগ্রাম 4 আসলাম চৌধুরীর ইয়েটা গেজেট পাবলিকেশনটা আমাদের আপিল ডিভিশনে স্থগিত করা হয়েছে, যার জন্য ওইটা খালি, চট্টগ্রাম 4 আসনটা খালি। এখানে এসে একটু ব্রেক হয়ে গেছে, যে 282 জায়গায় 281 হয়ে গেছে। এই একটা জায়গায় একটু ব্রেক হওয়াতে বিভক্তি সংখ্যাটা একটু ডিসকন্টিনিউ, সিরিয়াল নাম্বারের সাথে মিলে না, এটা একটা ইয়ে হয়েছে। কিন্তু আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে। এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকে দেন, এটা তো সেটা দিয়ে আমরা ভোটার তালিকা পাবলিশ করেছি। এবং আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 349 জন, 349 এই ভোটার সংখ্যা। আমাদের তো 20 তারিখে ভোট, অ্যাজ পার আওয়ার অ্যানাউন্স শিডিউল। 20 তারিখে ভোট হবে 2টা থেকে 5টা পর্যন্ত। তো এখন আমি কন্ডাক্ট করব, পরিচালনা করব। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিও একজন ভোটার বর্তমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, তারপরে আমাদের মাননীয় স্পিকার ভোটার, তারপরে আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার, আর সব এমপি তো ভোটার আছে, সব হুইপেরা ভোটার। ইটস ভেরি হাই প্রোফাইল একটা ইলেকশন, ভেরি হাই প্রোফাইল ইলেকশন। তো 20 তারিখে যখন ইলেকশন হবে, আমরা ওখানে কিভাবে করব সেটার একটা, এটা আমাদের মাননীয় স্পিকার মহোদয় একটা মিটিং করেছিলেন ওখানে। আমি এখানে একটা কথা বলা দরকার, আর যে আমরা যে শিডিউল ঘোষণা করলাম এটা আইন অনুযায়ী করেছি। তো আইনের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে, স্পিকারের সাথে আলোচনা করে করতে হয়। এই সিইসি যিনি নির্বাচনী কর্তা থাকবেন, উনি স্পিকারের সাথে আলোচনা করে, ওনার সাথে পরামর্শ করে তারিখগুলো ঠিক করতে হয়। আমি ওনার সাথে দেখা করেছি, দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমিশনের মেম্বার, অন্যান্য আদার কমিশনারও গিয়েছিলেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। ওনার সম্মতি নিয়েই, ওনার সাথে আলোচনা ক্রমে আমরা কিন্তু শিডিউলটা ঘোষণা করেছি। এটা পরিষ্কার থাকা দরকার। এটা কিন্তু ইটস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা এমন না যে আমার ইচ্ছা হইলে আলোচনা করলাম, না হলে করলাম না, এটা এরকম না। ওনার সাথে আলোচনা করতেই হবে, এটা কিন্তু আইনের বাধ্যবাধকতা। সে অনুযায়ী ওনার সাথে পরামর্শক্রমে আমরা শিডিউলটা ঘোষণা করেছি। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল।
ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। সুতরাং ওটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানেই আমরা ঘোষণা করে দেব। পরে আমরা এখানে এসে হয়তো দিনই গ্যাজেট করে দেবো। এটা আমাদের প্ল্যান ওইটাই। ওখানে যে আমাদের যে পুলিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কিছু সহায়ক কর্মকর্তা থাকবেন, আমরা তো 20 জনের একটা তালিকা দিয়েছি আমাদের পার্লামেন্ট সেক্রেটারিয়েটে। আমরা আবার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটের সহায়তা নিব। ইতিমধ্যে ওনারা যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় দিচ্ছেন, হুইপ মহোদয়রা দিচ্ছেন, চিফ হুইপ মহোদয় দিচ্ছেন, এবং বিরোধী দলীয় যে চিফ হুইপ আছেন, বিরোধী দলের যে চিফ আমাদের নাহিদ ইসলাম সাহেব, উনিও হি ইজ অলসো এক্সটেন্ডিং কোঅপারেশন টু আস। এবং উনিও মিটিংয়ে ছিলেন, স্পিকার মহোদয় যখন মিটিং করেন, মাননীয় স্পিকার যখন মিটিং করেন, তখন উনিও প্রেজেন্ট ছিলেন। আমাদের চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ উনিও ছিলেন। সুতরাং পার্লামেন্ট সেক্রেটারিয়েট থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। ওনাদেরকে সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। বস্তুতপক্ষে ওনাদের সহযোগিতা না হলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত না পার্লামেন্টে। কারণ যেখানে সংসদ চলে, সংসদের বৈঠক যেখানে হয়, এই রুমের অ্যারেঞ্জমেন্ট কীরকম, কীভাবে, কারণ ওখানে সবাই দেখবেন যে ওখানে তো এমন না যে পঞ্চগড় 1, তার পাশে পঞ্চগড় 2, তারপর পাশে পঞ্চগড় 3, এরকম তো না সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে একজন বসে, তারপরে পঞ্চগড়ের আরেকজন বসে, হয়তো দেখবেন যে লাকসামের এমপি, আরেক জায়গায় হয়তো ফেনীর এমপি, আরেক জায়গায় বসছে সিলেটের এমপি, একজন তো এক জায়গায়। এগুলা বিভক্তি নম্বর দিয়ে আমাদেরকে এগুলা সব বের করতে হয়েছে, এক্সারসাইজগুলো করতে হয়েছে। তো আমাদের সহায়ক কর্মকর্তা যারা যাবেন এখানে, আমাদের এই ইলেকশন কমিশন থেকে যারা যাবেন, আমি যাদেরকে অথরাইজ করেছি, কারণ আমার যে নির্বাচনী কর্তা, হি ক্যান অথরাইজ, যে যারা অ্যাসিস্ট করবে তাদেরকে অথরাইজ করতে পারবে। তো আমার সহায়ক থাকবেন। আবার প্লাস পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যারা সাধারণত ফ্লোরে ডিউটি করে থাকেন সেশনের সময়, তাদের সহায়তা আমরা নিব, যাতে স্মুথলি আমরা কাজটা শেষ করতে পারি। তাই ওনারাও সহায়তা করবেন। এবং ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারপর এবং এই যে আমাদের স্পিকার, মাননীয় স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন, ওনাদের এটা একটু, ওনাদের ইয়েটা প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে। ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো 5টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা ওই সেই রকমই সিদ্ধান্ত আছে ওই যে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। যে ওনার ভোটটা দিয়ে যে ওনাকে যে চলে যেতে হবে এমন না। উনি যদি চান, হি ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস, বসে থাকতে পারবেন। ওনারা ভোটাররা সব থাকবেন এবং গণনার সময় থাকতে পারবেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট মেথড, সুতরাং এখানে কারো কোনো আপত্তি দেখার কথা নয়, ওনারা থাকতে পারবেন। এবং ঘোষণা যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে, তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন। আমার ব্যালট কটা আমরা প্রিন্ট করেছি, কটা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিল হলো, বাতিলও তো হতে পারে, কেউ হয়তো লিখতে গিয়ে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্টও করতে পারে। সুতরাং কতটা বাতিল হলো, আবার কতটা নষ্ট হলো, এগুলো সব বিস্তারিত। কতটা ব্যালট ইউজড হইল এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন
যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। উনি বিজয়ী হবেন, তার নামটা ঘোষণা করে দিব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট করে ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো, ওদিনে আমরা গ্যাজেট করে দেবো। কারণ দি প্রসেস ইজ ভেরি ট্রান্সপারেন্ট। এটা কোনো ইতিমধ্যে হয়তো আপনারা জানেনও। তা আমরা আশা করতেছি আমাদের আমাদের এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন, বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো। এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম all conceivable dimensions have been covered in our preparation for this election. যত রকমের ডাইমেনশন থাকতে পারে, আমরা এত দিনে তো কয়বার করে ওনার সাথে আমি বসি যে ওটা করছি কিনা, ওটা আজকে একটা আছে, এটা বলবো না আপনাদের সামনে, পরে বলবো যে এটা আলোচনা হয় নাই, এটা আলোচনা হয়, এটাও বলবো। আপনাদেরকে বলতে চাচ্ছি না, এটা নানা রকম সমস্যা আছে, অনেক কিছু বলা যায় না। আমি বলতে চাইলে বলতে পারি না অনেক সময়। তাই সুতরাং আমাদের প্রস্তুতির মধ্যে ইনশাল্লাহ কোনো ঘাটতি নেই, কোনোই ঘাটতি নেই। এবং যেহেতু যারা স্টেক হোল্ডার আছে, যে এখানে যারা ইনভলভ থাকবেন, সবার সহযোগিতা পাচ্ছি, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। সুতরাং এই ঐতিহাসিক মুহূর্তে যে আপনাদেরকে ব্রিফ করার একটা সুযোগ পেলাম, এটাও আমার জন্য একটা বলবো যে এটা ভাগ্যের ব্যাপার আর কি। আই অলসো ফিল যে এটা একটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের জন্য ভাগ্য, এই জন্য আপনারা দেখতেছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। আপনি বলেন যে বিশ্ববাসী তাকিয়ে আছে, বিশ্ববাসী কেন তাকিয়ে আছে একটু বলতেন? আর সংসদের ভিতরে স্যার অধিবেশন কক্ষে প্রচার বা প্রচারণা করা যাবে কিনা, এটা ওনারা পার্লামেন্ট সেক্রেটারির নিজস্ব আইন আছে, আপনারা জানেন সংসদে। এটা আমার অধীনে নয়। এই বিল্ডিংটার পুরা নিয়ম কানুন, আইন কানুন, এগুলো আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে এবং ওনার লিডারশিপে এটা চলে। ওনাদের নিজস্ব আইন কানুন পদ্ধতি আছে। এটা ওনার ভিতরে কে থাকবে না থাকবে ওনাদের এটা বিষয়টা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমি বললাম বিশ্ববাসী তাকিয়ে আছে, বললাম কেন, আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, আপনারা দেখতেন যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ করে দেখাতো না। এখন একটা আপনারা তো জানেন আমাদের বিপ্লবোত্তর যে গণ অভ্যুত্থানোত্তর যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতেছেন, আপনারা সমাজের বিবেক, আপনারা সমাজের আয়না বলতে গেলে সবাই তো বলে যে আপনারা নাকি আয়না, আপনাদের মাধ্যমে সমাজকে দেখতে হয়। হ্যাঁ, সুতরাং আমরাও আপনাদের মাধ্যমে দেখি। তো কারণ না যেমনি পারি যে টিভির স্ক্রলটা হলেও দেখি, এটা আপনার মাধ্যমে দেখার চেষ্টা করি যে কী হইতেছে, কোথায় কী হইতেছে, দেখতেছি না। সুতরাং এই যে সার্বিক বিবেচনায় এটা তো ঐতিহাসিক তো বটে, সবাই বিশ্ববাসী তো তাকিয়ে আছে বটেই। ওটা আমি ঘোষণা করবো না, কিন্তু তো এটা ওপেন। তো আমি যখন লিখবো যে ক্যান্ডিডেটের নামের এগেনস্টে নাম, ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশনকে আপনারা দেখতে পাবেন কে কারে ভোট দিল। সুতরাং এটা ওপেন। তো আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি। আমার আর বলা গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে, অমুক এটা বলার তো দরকার নেই।
ভোট দিচ্ছে এটা স্যার কিভাবে করে? হ্যাঁ, বুঝলাম না। মানে এক দলের প্রার্থী অন্য দলকে দিচ্ছে, অন্য জোটের। এটা ওনাদের ব্যাপার। স্যার এটা যেহেতু আইনের লঙ্ঘন, এটাও তো আপনার দেখার বিষয় স্যার। এটা তো মানে এটা আইনের লঙ্ঘন হবে, সেক্ষেত্রে তো এটাও আপনার ফলাফলের জন্য হচ্ছে ইম্প্যাক্ট পড়বে স্যার। সেটা যখন যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন আমি দেখবো ওখানে ইনস্ট্যান্ট স্যার বিধিমালায় আছে স্যার, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালায় স্যার আছে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, সেটাকে ওখানে পার্লামেন্টের জি 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 সেটা আপনার কতটা মানে না একদম পুরা গেজেটটা স্যার কালকেই হয়ে যাবে স্যার, ভোটের দিনই গেজেট হয়ে যাবে? হ্যাঁ পুরো কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে করতে পারবে। ঐতিহাসিক একটা নির্বাচন হতে যাচ্ছে এবং জনমনে একটা প্রশ্ন আছে, স্যার, এই যে নির্বাচনটা একজনকে বলেন, এই নির্বাচন আসলে ব্যয়টা কেমন হবে? এই ব্যয়টা আসলে কিভাবে দিচ্ছেন আপনারা বা বহন করছেন কিভাবে? আমি তো অ্যাপারেন্টলি তেমন কোনো ব্যয় দেখি না, মানে যেটা একদম সাবস্টেন্সিয়াল। অনেক পত্রিকায় তো মনে হচ্ছে যেন আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি, সেরকম মনে হচ্ছে, কিন্তু আসলে সেরকম কিছু না। শুধু একদিনের যেটা আমার বৈঠক ডাকতে হলো, এই বৈঠকের জন্য যদি এটা আমি এই খরচটা এটা আমি বলতে পারবো না। ওখানে ইলেকট্রিসিটি, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে ওনাদের যোগাযোগ, ওনাদের মেম্বারদেরকে ডেকে নিয়ে আসা, এই সমস্ত ওনাদের হইতে পারে, কিন্তু আমাদের আমাদের এ ধরনের কোনো এডিশনাল কস্ট আমারটা নেই। কিছু ব্যালট ছাপানো, তারপর কিছু কাগজপত্র, স্টেশনারি, এই তো আমাদের লোক যারা আছে তারা তো আমাদের লোকই। সুতরাং এখানে এক্সট্রা তেমন একটা ইনভলভমেন্ট আমি কিন্তু দেখি না। স্যার 91 পরে সবাই মানে যে রাষ্ট্রপতি যারা হয়েছে তারা আনকনটেস্টেড হয়েছে, তো এবারই 91 পরে পজিশন অপোজিশন পার্টি মানে প্রার্থী দিয়েছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? না, এটা তো যারা দিয়েছেন, আপনারাই প্রশ্ন করেছিলেন যে আপনারা ধরেন সবাই ধারণা করে যে আপনারা হারবেন, এই যে এটা প্রশ্ন করেছিল, তারপরে আপনারা কন্টেস্ট করলেন। ওনারা বললেন না, ডেমোক্রেটিক যে প্র্যাকটিস যেটা, আমরা সেটার চর্চাটা চাই, গণতান্ত্রিক চর্চাটা চাই, এই জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছি। ওরা এই জবাব দিয়েছেন, আপনাদের প্রশ্নের জবাব দিয়েছেন, ওনারা দিয়েছেন। এখন ওনারা কেন দিয়েছেন এই জবাব আমি দিতে পারবো না, এটা তো ওনাদের এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু যে প্রশ্ন আপনারা করেছেন তাদেরকে করেছিলেন, এখানে নমিনেশন ফাইল করতে যখন আসে, এবং যে জবাব তারা দিয়েছিলেন আমি সেটাই বললাম, শুধু সেটাই বললাম যে ওনারা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এটা। ভোটে দুইজন প্রার্থী আছে স্যার, দুইজন প্রার্থী প্রচারণা চালাইতে পারছে না, তার প্রার্থীর অধিকার পূর্ণ হচ্ছে কিনা স্যার আপনি কি মনে করেন? না প্রচার তো ওই যে ভোটের দিন ওখানে ওই যে ইন দ্য হাউস ওখানে প্রচার করতে পারবে। বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই। বাইরে যদি করে নিষেধ তো নাই, কিন্তু ভোটের দিন ওখানে হাউসের মধ্যে কোনো প্রচারণা করতে পারবে না। স্যার এবারকার নির্বাচনে স্যার ভোটাররা ছাড়া, যারা সংসদ সদস্য, যারা ভোটার, ওনারা ছাড়া এবং যারা নির্বাচন সংসদ তাছাড়া বাইরের কোনো বিশেষ অতিথিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, কেউ উপস্থিত থাকবে কিনা? না, আমরা কিন্তু আমাদের কমিশনের মেম্বাররা থাকবেন, আর বাইরে ওনারা যদি কেউ দাওয়াত দিয়ে থাকেন আমি জানি না, এটা আমি জানি না। তবে আমরা কিন্তু কেউ স্পেশাল দাওয়াত দিই, আমরা কিন্তু বিশেষ কোনো আমরা দাওয়াত দিই। থ্যাংক ইউ।